কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর 3য় নাম্বার লেকচার। আজকে লেকচারে আমরা দেখবো হচ্ছে টাইপ 4 কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখো, টাইপ 4 কি? ভেক্টর ফাংশনের লেখচিত্র অঙ্কন। তো এই ম্যাথগুলো কীভাবে করতে হয় সেইটার ধাপগুলো জানতে হয় আমাদের। আমরা কখনোই কোনো ম্যাথ মুখস্থ করব না, আমরা জাস্ট এই ধাপগুলো মুখস্থ করব। প্রত্যেকটা টাইপেরই 4-5টা করে ধাপ আছে। ওই ধাপগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো, ম্যাথ তোমাদের কাছে একদমই ইজি। দেখো, আমাদের ধাপ সমূহ কী বলছে? ভেক্টর ফাংশনকে আগে পরামিতিক ফাংশনে রূপান্তর করতে হবে। এটা কি? টাইপ 1-এর ভেক্টর ফাংশনকে পরামিতিক ফাংশনে রূপান্তর করতে হবে, গেল। এরপর পরামিতিক ফাংশনকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করতে হবে। এটা কি পারো? এটা কিছুই না, শুধু টিকে ভ্যানিশ করে দিতে হবে। টিকে ভ্যানিশ করে দিয়ে যে সমীকরণটা আসবে ওটাই আমাদেরকে কার্তেশীয় সমীকরণ। এরপরে কি আছে? টি এর মান যদি প্রশ্নে না থাকে, অর্থাৎ দেখো এই প্রশ্নটাই দেখো, এখানে কোথাও কি টি এর মান আছে? টি এর মান নেই। তাহলে আমরা টি এর মানটা কীভাবে নিয়ে আসবো? টি এর মান আমরা 0 আর 1 ধরে নির্দিষ্ট বিন্দু নির্ধারণ করব। এইটা তোমাদের টাইপ 3-র যে ক্লাসটা ছিল, সে টাইপ 3 যে ক্লাসটা ছিল সেই ক্লাসের শেষে আমরা দেখাইছিলাম যে হচ্ছে একটা ভেক্টর ফাংশন থেকে কীভাবে একটা নির্দিষ্ট বিন্দু নিয়ে আসতে হয়। বুঝছো? টি এর মান 0 আর 1 ধরে সেই বিন্দুটা নিয়ে আসবো, নির্দিষ্ট বিন্দু নিয়ে আসবো, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মান নিয়ে আসবো। বুঝতে পারছো? এরপরে কি আছে? আমাদের বিন্দু অনুযায়ী চিত্র অঙ্কন করবো, অর্থাৎ লেখচিত্রটা অঙ্কন করবো। লেখচিত্র তোমরা কীভাবে অঙ্কন করবা? দেখো, অলওয়েজ ট্রাই করবা খাতাতেই লেখচিত্র অঙ্কন করার, গ্রাফ পেপারে অঙ্কন করবা না। যদিও গ্রাফ পেপার হল থেকে দেয়, তাও গ্রাফ পেপার নিবা না, খাতাতেই ফ্রি হ্যান্ডে চিত্র আগে দেবে, তাহলে তোমাদের জন্য বেটার হবে। তো চলো এই ম্যাথটা দেখাই তোমাদের কি বলছে। তাহলে দেখো, ম্যাথ পড়ো, কী বলছে? একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে বলছে। তাহলে আমাদের কি কাজ করতে হবে? প্রথমে ধাপ 1 কি? ধাপ 1 কী ছিল? পরামিতিক ফাংশনে রূপান্তর করতে হবে। পরামিতিক ফাংশন কি? দেখো, তোমরা আগে লিখে নিবা যে প্রদত্ত ভেক্টর ফাংশন, এটা লিখে এটা লিখবা। এরপরে পরামিতিক ফাংশন কি? এক্স ইকুয়ালস টু কী হবে? আই ক্যাপের সহগ কী আছে? টি প্লাস 1, ওয়াই ইকুয়ালস টু কী হবে বলো? জে ক্যাপের সহগ কী আছে? 2t মাইনাস 1। হ্যাঁ, এরপরে কি বললাম আমরা? এরপর আমাদের কি কাজ? এরপরে কাজ হচ্ছে কার্তেশীয় সমীকরণে নিয়ে যেতে হবে। কার্তেশীয় সমীকরণে যাওয়ার জন্য কী করতে হবে? এই টি এর মানগুলা ভ্যানিশ করতে হবে। কীভাবে ভ্যানিশ করব? দেখো, এখান থেকে দেখো, বা এই 1কে এই পাশে নিয়ে আসো, অর্থাৎ টি এর মান লাগবে আমাদের এক্স মাইনাস 1। এই টির মান এখানে গেল। এরপরে বা এখান থেকে টির মান নিয়ে আসো, দেখো কি হয়? এই 1কে এই পাশে পার করে দিলে +1, তাহলে কি হচ্ছে? 2t ইকুয়ালস টু ওয়াই প্লাস 1, বা টি ইকুয়ালস টু কী হচ্ছে? ওয়াই প্লাস 1/2। এখন এইটাও টির মান, এইটাও টির মান, এই দুইটা ইকুয়াল লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে আমরা এখন কি লিখবো? এখন এক্স মাইনাস 1 ইকুয়ালস টু ওয়াই প্লাস 1/2। এইটাই তো হচ্ছে, এইটি আর এইটি ইকুয়াল যেহেতু, সেহেতু মানগুলো ইকুয়াল করে দিলাম। এরপর আমরা এই 2কে এই পাশে বার করে দিলে 2x মাইনাস 2 ইকুয়ালস টু ওয়াই প্লাস 1। সবগুলোকে এক পাশে নিয়ে আসো, বা 2x মাইনাস ওয়াই মাইনাস 3। এই 1কে এই পাশে নিয়ে আসলে -1 আর -2 -3। তাহলে এটা কিসের সমীকরণ হলো বলতে পারবা? এটা সরল রেখার সমীকরণ হলো। কীভাবে বুঝলাম? সরল রেখার সমীকরণে কি? এক্স ওয়াইয়ের এক ঘাত হবে। এক্স ওয়াইয়ের কী হবে? এক ঘাত হবে। দেখো তো এক্স ওয়াইয়ের এক ঘাত আছে কিনা? এটারও এক ঘাত, এটারও এক ঘাত, অর্থাৎ এক ঘাত বলতে কি বোঝায়? পাওয়ার 1 হবে। তো এটা দেখে বুঝলাম আমরা কি? এটা সরল রেখার সমীকরণ। ঠিক আছে, বুঝলাম। তাহলে এখন আমরা চিত্র আঁকবো কীভাবে, তাই না? সরল রেখা তো বুঝলাম যে হচ্ছে কি, এটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, যে কোনো কিছু একটা সরলরেখা। তাহলে কিন্তু আমরা চিত্রটা আঁকবো কীভাবে? ওই যে ধাপ 3 এর কথা মনে করো। ধাপ 3তে কী বলছিলাম? টি এর মান যদি প্রশ্নে থাকে, তাহলে আমরা
সেই অনুযায়ী কাজ করবো। আর প্রশ্নে না থাকলে টি ইকুয়ালস টু 0 ধরে আর 1 ধরে এই দুইটা বিন্দু ধরে আমরা নির্দিষ্ট বিন্দুটা বের করব। দেখো এখন টি এর মান 0 আর 1 ধরে ধরি টি ইকুয়ালস টু 0, তাহলে টি ইকুয়ালস টু 0 হলে দেখো বাংলা কথা যেগুলো আছে সেগুলো নোট দেখে লিখবা। এখানে জাস্ট আমরা ম্যাথটুকু দেখাই দিচ্ছি, আর নোটে পরীক্ষায় কীভাবে লিখতে হয় সেইটা দেওয়া আছে। তাহলে টি ইকুয়ালস টু 0 প্রথমে কি 0 ধরতে হবে। টি ইকুয়ালস টু 0 হলে এখন কী লাগবে আমাদের এক্স আর ওয়াইয়ের মান লাগবে। দেখো বাদবাকি অংশ রাফে করবা, অর্থাৎ লাল কালিতে এখন যা লিখবো সব রাফে করবা। তাহলে টি এর মান যদি এখানে 0 দিই আমরা, তাহলে এক্সের মান কত আসতেছে 0 প্লাস 1, এক্সের মান কত আসতেছে 1 আসতেছে। আবার ওয়াইয়ের মান ওয়াই ইকুয়ালস টু টির মান যদি এখানে 0 দিই তাহলে 0 মাইনাস 1, 0 দ্বারা 2কে গুণ করলে 0, ওয়াই ইকুয়ালস টু তার কত আসতেছে -1 আসতেছে। তাহলে যখন টি এর মান 0 হইল, তাহলে এই সরল রেখা বা এই ভেক্টর ফাংশন উপরস্থ একটা বিন্দু কী হবে আমাদের 1, -1। এরপরে টি ইকুয়ালস টু যখন আমরা 1 ধরব, 1 হলে এই ফাংশনের উপরস্থ একটা বিন্দু কী হবে দেখো, তাহলে টির মান যদি আমরা 1 বসাই তাহলে কত আসে দেখো, টির মান এখানে 1 বসাইলে কি আসবে 1 + 1 = 2, আর ওয়াইয়ের মান কত আসে দেখো তো, এখানে যদি 1 বসাই তাহলে 2 - 1 = 1 আসতেছে। তাহলে হ্যাঁ টি এর মান 1 বসালে উপরস্থ একটা বিন্দু কি আসতেছে 2, 1 আসতেছে। এখন দেখো এখন আমরা কি করব, লেখচিত্র অঙ্কন করব। কীভাবে লেখচিত্র অঙ্কন করব, ফ্রি হ্যান্ড রাইটিং করবো, অর্থাৎ ফ্রি হ্যান্ডে আঁকাবা। স্কেল নিবা, পেন্সিল নিবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাবা, ওয়াই অক্ষ এক্স অক্ষ। এখন আমাদের টি ইকুয়ালস টু যখন 0 তখন বিন্দু কোথায় কোথায় আছে, এক্স অক্ষ বরাবর 1, ধরো এটা 1, এক্স অক্ষ বরাবর 1 একক, এক্স অক্ষ বরাবর 1 একক এখানে ধরো, আর ওয়াই অক্ষ বরাবর 1 একক এখানে। হ্যাঁ -1, আচ্ছা ওয়াই অক্ষ বরাবর -1 নিচের দিকে হবে। তাহলে দেখো প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ দুইটাই যদি প্লাস হয়, দুইটা বিন্দুই যদি এই এক্স ওয়াইয়ের মান যদি প্লাস হয় তাহলে প্রথম চতুর্ভাগে বিন্দুটা বসবে। প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস হলে দ্বিতীয় চতুর্ভাগে, তারপরে হচ্ছে দুইটাই মাইনাস হলে তৃতীয় চতুর্ভাগে, প্রথমটা প্লাস অর্থাৎ এক্সের মান প্লাস ওয়াইয়ের মান মাইনাস হলে চতুর্থ চতুর্ভাগে। আমাদের এই ক্ষেত্রে কী হয়েছে, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, তার মানে আমাদের চতুর্থ চতুর্ভাগে বিন্দুটা আসবে। দেখো তাহলে কি এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর -1 এখানে বিন্দুটা আসতেছে। তাহলে দেখো হ্যাঁ এরপরে টি ইকুয়ালস টু যখন 1 বসাইছি তখন দুইটাই প্লাস, তার মানে কোথায় যাবে, প্রথম চতুর্ভাগে যাবে। তাহলে কি এক্স অক্ষ বরাবর ধরো 2 একক, এখানে 2 একক যাবে, ওয়াই অক্ষ বরাবর 1 একক ধরো এখানে। তাহলে আমাদের বিন্দুটা এই বরাবর আসবে, যদিও সোজা হয়নি আমার ক্ষেত্রে। আচ্ছা ছোটোবেলায় মনে আছে এরকম যখন বিন্দু সমান হতো না তখন আমরা কী করতাম, এইভাবে পুরাটা করে দিতাম, মনে আছে না, বড় করে দিতাম যেন মনে হয় যে ওই বিন্দুটাকে স্পর্শ করে গেছে। আচ্ছা হ্যাঁ ছোটোবেলার কথা মনে পড়ে গেল রে। আচ্ছা তো কী হইলো আমাদের, ও আচ্ছা বিন্দুগুলো লিখে নিই। দেখো 1, -1, এরপরে 2, 1 শেষ, আমাদের লেখচিত্র অঙ্কন শেষ। কিন্তু এটা কি ভেক্টর ফাংশন, ভেক্টর ফাংশনে কী হয়, মানও থাকে দিকও থাকে। তার মানে আমরা যদি একটা সরলরেখা অঙ্কন করলাম, এই সরলরেখার মান তো পাইছি আমরা, কিন্তু দিকটাও লাগবে আমাদের। এখন দিক কোন দিকে হবে এইটা বুঝবো কীভাবে, দেখো টির মান যখন 0 তখন কি নিচে, টির মান যখন 1 বৃদ্ধি করলাম, 1 একক বৃদ্ধি করলাম তখন কি উপরে চলে গেল। তার মানে টির মান যখন আমরা 2 একক বৃদ্ধি করবো অর্থাৎ 2 ধরবো তখন কি উপরের দিকে যাবে না, বোঝো। টির মান যখন 0 তখন এখানে, টির মান যখন 1 তখন এখানে, অর্থাৎ লেখচিত্রটা কি বোঝাচ্ছে, উপরের দিকে যাচ্ছে না।
দিকটা কোন দিক বোঝাচ্ছে? উপরের দিকেই তো, তাই না? হ্যাঁ, দেখো তাহলে আমাদের দিকটা কি হবে? এই চিহ্নটা দিয়ে দিব জাস্ট, শেষ। মোটামুটি আমাদের ভেক্টর ফাংশনের লেখচিত্র অঙ্কন শেষ। বুঝতে পারছো? প্রথম কাজ কী হবে আমাদের? প্রথম কাজ হবে পরামিতিক সমীকরণে প্রকাশ করতে হবে। সেই পরামিতিক সমীকরণকে কোথায় নিতে হবে? কার্তেশীয় সমীকরণ নিতে হবে। কার্তেশীয় সমীকরণ নেওয়ার পর আমাদের বুঝতে হবে যে কী নির্দেশ করলো, কারণ কার্তেশীয় সমীকরণ ছাড়া আমরা পরামিতিক সমীকরণ থেকে আমরা বুঝতে পারবো না যে হচ্ছে ভেক্টর ফাংশনটা কী নির্দেশ করতেছে। কিছু কিছু ম্যাথে বোঝা যাবে, ওগুলো পরে দেখাচ্ছি। আচ্ছা, এই ম্যাথে বোঝা যাচ্ছে না দেখে আমরা কার্তেশীয় সমীকরণ নিয়ে এসে বুঝলাম যে এটা কি সরল রেখা নির্দেশ করতেছে। ঠিক আছে, এরপর আমাদের কী করতে হবে? নির্দিষ্ট বিন্দু নির্ধারণ করতে হবে। বিন্দুটা কীভাবে নির্ধারণ করব? প্রশ্নে যদি টি এর মান দেওয়া থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, না থাকলে টি ইকুয়ালস টু 0 আর 1 ধরে নেব। বইয়ে দেখবা 1, 2 ধরা আছে, তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারবা। 0, 1 ধরতে পারবা, 1, 2 ধরতে পারবা, 3, 4 ধরতে পারবা, ইচ্ছা। কিন্তু বেটার অপশন কি? 0 ধরা। কারণ আমরা যখন 0 ধরতেছি তখন এখানে ক্যালকুলেশনটা একদম ইজি হয়ে যাচ্ছে, আবার 1 যখন ধরতেছি তখনই ক্যালকুলেশনটা একদম ইজি হয়ে যাচ্ছে, যার ফলে আমরা 0 আর 1 ধরে করারই ট্রাই করব। বুঝছো আশা করি? তাহলে কী বললাম? হ্যাঁ, এরপর নির্দিষ্ট বিন্দু পারবার আমরা বিন্দুগুলো বসাবো চতুর্ভাগ অনুযায়ী, প্লাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস। এভাবে বসানোর পরে আমরা দেখব যে হচ্ছে প্রথম বিন্দু নিচে দ্বিতীয় বিন্দু হচ্ছে নাকি উপরে দ্বিতীয় বিন্দু হচ্ছে। অর্থাৎ প্রথম বিন্দু বসানোর পরে দ্বিতীয় বিন্দু বসাবো, দ্বিতীয় বিন্দু বসানোর পরে দেখব দ্বিতীয় বিন্দুটা নিচে হচ্ছে না উপরে হচ্ছে। যদি উপরে হয় তাহলে ঊর্ধ্বগামী, আর যদি নিচে হয় তাহলে কি নিম্নগামী। বাংলা কথাগুলো নোটে লেখা আছে, ওইখান থেকে দেখবা। তো চলো এরপর আর একটা ম্যাথ দেখি। আচ্ছা, একটু আগে আমরা কি সলভ করলাম? উদাহরণ 15 সলভ করলাম। এরপরে কি আছে? উদাহরণ 16। সেম টু সেম, ওইটাও সরল রেখা, এটাও সরল রেখা হবে উদাহরণ 16। শুধু পার্থক্যটা কোথায়? ওইটা ছিল ঊর্ধ্বগামী, এইটা হবে কি নিম্নগামী। উদাহরণ 16টা দেখো, দেখলেই বুঝবা যে কী হচ্ছে না হচ্ছে। প্রশ্ন এখানে লিখলাম না, প্রশ্ন নোটে দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে উদাহরণ 17 দেখো কি বলছে? আর অফ টি আই কস টি জে সাইন টি ভেক্টর ফাংশনের লেখচিত্র অঙ্কন করো যেখানে টি এর মান দেওয়া আছে 0-এর সাথে বড় বা সমান, 2π-এর সাথে ছোট বা সমান। আচ্ছা, একটু আগে কি বললাম আমি? যে ভেক্টর ফাংশন থেকে অনেক সময় বোঝা যায় না যে কার্তেশীয় সমীকরণটা কি হবে, কিন্তু কিছু কিছু ম্যাথে কি বোঝা যায়। আচ্ছা বলো, এইটা দ্বারা কি বোঝাচ্ছে? বলতে পারবা? বলো, এটা দ্বারা কি বোঝাচ্ছে? একটা বৃত্ত বোঝাচ্ছে। কীভাবে? চলো দেখাচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ কি? পরামিতিক সমীকরণ নিয়ে আসা। পরামিতিক সমীকরণ এক্স ইকুয়ালস টু আই ক্যাপের সহগ কস টি, ওয়াই ইকুয়ালস টু কী হবে? জে ক্যাপের সহগ সাইন টি। এখন কস টি আর সাইন টি এই দুটাকে স্কোয়ার করে দিল, অর্থাৎ বর্গ করে দিলে আমাদের কি একটা সূত্র আসে না? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কী আসে? 1 আসে। তাহলে আমাদের এই দুটাকে বর্গ করতে হবে, তার মানে এক্সকে আর ওয়াইয়েরকে বর্গ করতে হবে। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি? এক্সের মান কত? কস স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 আসতেছে। তাহলে এটা কি হলো? মূল বিন্দুগামী না, কেন্দ্র মূল বিন্দু বিশিষ্ট একটা বৃত্ত হইল না, যার ব্যাসার্ধ কত? √2 একক, √1 একক, √1 একক, সহজ কথা। আচ্ছা, এটা গেল বৃত্তের সমীকরণ। এখন আমাদের কি কাজ? আমরা দেখো পরামিতিক সমীকরণ বের করছি, কার্তেশীয় সমীকরণও বের করছি, অর্থাৎ 2টা ধাপ আমাদের কমপ্লিট। এরপরে কি তৃতীয় ধাপ কি ছিল আমাদের? টি এর মান ধরে একটা নির্দিষ্ট বিন্দু বের করতে হবে। এখানে কি ধরা লাগবে? ধরা লাগবে না। কেন? এখানে টি এর মান দিয়ে দিছে আমাদের। তাহলে টি এর মান দিয়ে দিছে, ঠিক আছে, দিয়ে দিল। এখন আমরা দেখো টি এর মান কত ধরবো? প্রথমে 0 ধরবো, যেহেতু ইকুয়ালস টু দেওয়া আছে। এখন টি এর মান 0 হলে উপরস্থ একটা বিন্দু কি আসে দেখো। এখন আচ্ছা, এখন এক্স ইকুয়ালস টু টির মান যদি 0 বসে, কস 0-র মান কত বলো? এখানে কস 0 আসবে না? অবশ্যই।
cos 0 মান কত বলো? cos 0 মান 1 হয়, ঠিক আছে 1। y ইকুয়ালস টু কি? সাইন, তাহলে এখানে কি হবে? সাইন 0 আসবে। সাইন 0 মান কত? 0। তার মানে টির মান 0 বসালে এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু আমরা কি পাচ্ছি? 1,0, 1,0। এরপরে টির মান কত বসাবো বলো? এখানেই তো খেল। এখন বলো টির মান আমরা কত বসাবো? 2 বসাবো, সরি 1 বসাবো, 1 বসাবো না। কীভাবে বুঝবো যে কী বসাবো? এইখানে দেখবো এখানে কি আছে? পাই আছে, কারণ রেডিয়ানে দিতে হবে আমাদের মানগুলো, অর্থাৎ রেডিয়ানে দিতে হবে। তাহলে পাই আছে, তাহলে আমরা কি চতুর্ভাগ অনুযায়ী অর্থাৎ চিত্র অঙ্কন করবো তো, তাই না? আমাদের চিত্র অঙ্কনের জন্য কী লাগবে? চতুর্ভাগ লাগবে। এই যে এইটা আমাদের চতুর্ভাগ লাগবে। তাহলে বলো, দেখো এইটা কত? 0, এইটা কত? পাই, এইটা কত? 2 পাই, এইটা কত? 3 পাই/2। দেখো 0, আচ্ছা 0 দেওয়া লাগবে না। এইটা পাই/2, এইটা পাই, এইটা 3 পাই/2। 90, 3 নং 270। আর এইটা 2 পাইও হয়, এই থেকে গেলে 2 পাইও হয়। এইটা 0 অথবা 2 পাই। বুঝতে পারছো কী করলাম আমরা? আমাদের এখানে পাই দিয়ে দিছে, তার মানে আমাদের চতুর্ভাগ তো লাগবে। চতুর্ভাগ অনুযায়ী আমরা বিন্দুগুলো নিয়ে আসবো, তাহলে আমাদের কি হবে? ম্যাথটা বেটার হবে, চিত্র অঙ্কন বেটার হবে। তো দেখো, তাহলে আমাদের 0, 2 পাই এর হিসাব পড়ে, তার মানে 0 আর 2 পাই, 0 আর 2 পায়ে এই বিন্দু আসবে। এরপর আমাদের কি 90 ডিগ্রি লাগবে, অর্থাৎ সাইন আর কদের মান 90, অর্থাৎ পাই/2 বসাইতে হবে। তাহলে এখানে যদি আমরা পাই/2 বসাই, দেখো কত আসে? cos পাই/2 সাইন পাই/2। cos 90 মান কত? 0। আর সাইন 90 মান কত বলো? সাইন 90 মান 1। তাই তো হয়, তাই না? হ্যাঁ। তাহলে টি ইকুয়ালস টু কত বসাবো? এখন কত বসাইছি? পাই/2। পাই/2 হলে 0,1। এরপরে টির মান কত বসাবো বলো? 0 বসাইছি, পাই/2 বসাইছি, এরপরে কী হবে? তাহলে পাই বসবে। পাই হলে এর উপরস্থ একটা বিন্দু কী হবে বলো? এখানেও পাই, এখানেও পাই, তাহলে কত হবে? ওটা মুখস্থ নাই ভাই, আমার ক্যালকুলেটর মারতে হবে। তাহলে cos 180, পাই মানে কত? পাই মানে কত হয়? 180 না? হ্যাঁ, পুরো 180-র মান কত আসলো? -1। এরপর আমাদের দেখতে হবে কি সাইন 180-র মান। সাইন 180, সাইন 180-র মান কত? 0। যেহেতু আমাদের ক্যালকুলেটর অ্যালাউ আছে, সে তো আমরা অতটা মাথা খাটাবো না। 90 পর্যন্ত আমার মুখস্থ, ওইটা বসাই দিয়েছে আর কি। তাহলে -1,0। এরপরে টির মান কত বসাবো বলো? এরপরে টির মান আমরা কত বসাবো? 3 পাই/2 বসাবো। বুঝতে পারছো? তাহলে কত হবে? 3 পাই/2 হলে কি বললাম? টির মান 3 পাই/2 যদি বসায়, দেখো cos 270, 0। এটা লাগবে না, এটা বুঝতে পারছো তোমরা আশা করি। এরপরে কি? সাইন 270, সাইন -1। তাহলে আমরা 4 চতুর্ভাগের জন্য 4টা মান পেয়ে গেছি। এখন কি আমরা চিত্র অঙ্কন করতে পারি না? অবশ্যই পারি। দেখো, তাহলে দেখো এটা বোঝাই যাচ্ছে একটা বৃত্ত হবে যার কেন্দ্র কি? মূলবিন্দু। ঠিক আছে, কি বলছে? টির মান যখন 0, তখন এখানে এক্স অক্ষ বরাবর 1 একক, ওয়াই অক্ষ বরাবর 0। এরপর টির মান যখন পাই/2, তার মানে এখানে এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর 1। একটু বড় করে আঁকি, আচ্ছা ঠিক আছে। এরপর কি বলছে? টির মান যখন পাই, তার মানে এইখানে এক্স অক্ষ বরাবর -1 এখানে আসবে, হ্যাঁ। আর ওয়াই অক্ষ বরাবর 0। এরপরে টির মান 270, তার মানে এইটা 0 -1, ওয়াই অক্ষ বরাবর -1। এরপরে জাস্ট বৃত্ত অঙ্কন করে দেবে। যদিও আমার বৃত্ত এক্স্যাক্ট হবে কি না জানি না, দেওয়ার হয়েছে। তোমরা তো পরীক্ষার খাতায় আর এইভাবে আঁকবা না,
কি বলে ওইটাকে, কম্পাস দিয়ে আঁকবা। আচ্ছা, তো হ্যাঁ, আশা করি এই ম্যাথ বুঝছো তোমরা। একদম ইজি না ম্যাথগুলা, একদম পানির মতন সহজ। শুধু ধাপগুলা মুখস্থ করলে পানির মতন সহজ লাগবে ম্যাথগুলো। তো চলো আর একটা ম্যাথ করি। হ্যাঁ, এই ম্যাথ দেখো কি বলছে আমাদের, একই কথাই বলছে, শর্ত ওই সেম, শুধু কি প্রশ্নটা একটু আলাদা। এই ভেক্টর সমীকরণ দেখে বলো, এই ভেক্টর সমীকরণ দেখে বলো যে এইটা কিসের কার্তেশীয় সমীকরণ হবে। এর আগে একটা বৃত্ত ছিল, তার আগে একটা সরলরেখা ছিল, এইটা কিসের হবে বলো, বলতে পারবা? এইটা উপবৃত্তের হবে। কিভাবে দেখো, তাহলে আমাদের প্রথম কাজ কি, কার্তেশীয় সমীকরণ নাকি না পরামিতিক সমীকরণ। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে পরামিতিক সমীকরণ নিয়ে আসা। এক্স ইকুয়ালস টু আই ক্যাবের সহগ 2 cos t, ওয়াই ইকুয়ালস টু জে ক্যাবের সহগ মাইনাস সাইন টি। বারবার বলতেছি, অনেকেই এই মাইনাসটার এখানে এসেই ভুল করবে। আমি একটা পরীক্ষা নিয়েছিলাম, সেই পরীক্ষা তো সেম এই মাইনাসটার এখানে এসেই ভুল করছে। জে ক্যাবের পুরাটা সহগ, জে ক্যাবের সহগ কিন্তু মাইনাসও, এই মাইনাস সহ নিতে হবে। যদি মাইনাস থাকে তাহলে প্লাসের বেলা প্লাস নয় না কেন? আরে কিছু নাই মানেই তো প্লাস, এখানে কিছু নাই মানেই তো সামনে প্লাস আছে, সেজন্য প্লাসটা লেখা হয় না, কিন্তু মাইনাসটি কিন্তু লেখা অত্যাবশ্যকীয়। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তাহলে আমরা কি জানি, আমরা কজ আর সাইনকে যদি সিঙ্গেল আকারে রাখতে পারি, অর্থাৎ সহগ 1 বানাইতে পারি, তবে একটা সূত্র বসাইতে পারবো, কজ স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি সমান 1। তাহলে এইটাকে সিঙ্গেল করে দাও, মানে 1 করে দাও। x/2 ইকুয়ালস টু কস টি, ওয়াই ইকুয়ালস টু মাইনাস সাইন টি থাকো। ঠিক আছে, থাকলো। এরপরে কি কার্তেশীয় সমীকরণ নিতে হবে। কার্তেশীয় সমীকরণের জন্য এইটা আর এটা বর্গ করে দাও, x² রাখবো আমরা, প্লাস y² রাখবো। কেন এইভাবে লিখতেছি, কারণ x² y²/b², এইটা কি সমান 1, এইটা কি আমাদের উপবৃত্তের সমীকরণ, পরাবৃত্ত না, উপবৃত্তের সমীকরণ। তাহলে এইটা সমান কি হবে আমাদের, cos² t প্লাস মাইনাস sin² t। তাহলে আমাদের কি আসতেছে, x² প্লাস y²/1² ইকুয়ালস টু 1 আসতেছে। আচ্ছা দেখো 1 আসতেছে। তাহলে এখন এইটা দেখে বলো কোনটা বৃহৎ অক্ষ আর কোনটা ক্ষুদ্র অক্ষ হবে। অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে তো, আছে না, ওইটার ভেতরে কোনটা বৃহৎ অক্ষ আর কোনটা ক্ষুদ্র অক্ষ হবে, এইটা কীভাবে বুঝবো? আচ্ছা বলো, যেখানে এ গ্রেটার দেন বি, অর্থাৎ এর মান যেখানে বড় সেইটা হবে আমাদের বৃহৎ অক্ষ। এখানে এর মান না, এ বি এর ভেতরে যার মান বড় সেটা হবে আমাদের কি বৃহৎ অক্ষ। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে এর মান বড় না, এখানে এ কত, এর মান 2, বির মান কত 1, এই যে 2 আর 1। তাহলে এখানে কি 2 বড় না, তার মানে আমাদের অক্ষ কি আসবে, বৃহৎ অক্ষটা কি হবে, এক্স অক্ষ হবে না, অবশ্যই এক্স অক্ষ হবে। ঠিক আছে, গেল। এরপর আমাদের কি কাজ, সেম একই কাজ। কি কাজ, টি এর মান থেকে বিন্দু নির্ধারণ করা। টি ইকুয়ালস টু 0 হলে বিন্দু কি হবে দেখো, টির মান যদি 0 বসে, এখানে দেখো এক্স ইকুয়ালস টু 2 cos t, ওয়াই ইকুয়ালস টু মাইনাস, তাহলে এক্স ইকুয়ালস টু কি আছে, ওই 2 cos t, ওয়াই ইকুয়ালস টু মাইনাস সাইন টি। তাহলে এক্স এর মান আমরা প্রথমে কি টির মান আমরা প্রথমে কি বসাচ্ছি, 0 বসাচ্ছি। তাহলে 0 যদি আমরা বসাই তাহলে কত আসে, এখানে 2 আসে এক্স এর মান, ওয়াই এর মান কত আসে, 0 আসে। তাহলে আমাদের প্রথম বিন্দু কি হবে, 2, 0। এরপরে টি ইকুয়ালস টু কত বসাবো আমরা বলো, π/2 বসাবো। π/2 মানে কত, 90 ডিগ্রি। cos 90 এর মান কত, 0। sin 90 এর মান কত, 1 আর এই সামনে মাইনাস আছে, তার মানে কি হবে, -1, 0, -1। এরপর আমরা কি বসাবো, পাই বসাবো। পাই হলে পাই মানে কত, 180। আচ্ছা cos 180 এর মান কত ছিল, -1 ছিল মেবি, হ্যাঁ cos 180 এর মান কত, -1ই তো করছিলাম। হ্যাঁ
-1, তার মানে এখানে মাইনাস চলে আসবে। -2 সাইন 180 মান কত? 0 অবশ্যই। সাইন 180 মান 0। এরপর টির মান কত বসাবো? 270 ডিগ্রি। 3π/2 হলে cos 270 0 সাইন 270 মেবি +1 হবে। সাইন 270 সরি -1, তাহলে এই মাইনাস আর ওই মাইনাসে +1 হয়ে যাবে, বোঝো নাই? সাইন 270 3π/2 -1, এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাচ্ছে? +1 হয়ে যাচ্ছে। একদম ইজি না? তাহলে আমরা 4/4 জন্য 4টা মান পাইছি। এখন আমাদের কি করতে হবে? চিত্র অঙ্কন করতে হবে। তো চলো চিত্র অঙ্কন করি। আচ্ছা, তার আগে বলো এই উপবৃত্তের কেন্দ্র কোথায়? বলো এই উপবৃত্তের কেন্দ্রটা কোথায় হবে? মূলবিন্দুগামী হবে। কিভাবে বুঝলাম? এক্সের সাথে মাইনাস বা প্লাস আকারে কিছু নাই, তার মানে মূলবিন্দুগামী হবে কেন্দ্র এটা। ঠিক আছে, প্রথমে 0 বসানোর পরে এক্স অক্ষ বরাবর 2 ঘর গেছে, এস ওয়াই অক্ষ বরাবর 0। এরপরে π/2 বসানোর পর এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর -1। শিট, এক সেকেন্ড, এর আগের ম্যাথে মনে হয় আমি তোমাদের দেখাইনি, দিকটা দেখাইনি, বৃত্তের দিকটা কিভাবে হবে, ওইটা নোট দেখলে বুঝবা। এখানে ওইটা ক্লিয়ার করে দিচ্ছে। আচ্ছা দেখো, এখানে আসলো, এরপরে কি বলছে? পাই বসানোর পরে -2 0, এক্স অক্ষ বরাবর -2, ওয়াই অক্ষ বরাবর 0। এর হ্যাঁ যেটা বলতেছিলাম। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। দেখো কি বলতেছিলাম, যে টির মান যখন 0 বসাইছি তখন আমাদের বিন্দু দেখতে হবে। তাহলে বিন্দু কি? 2, 0, এক্স অক্ষ বরাবর 2 যাবে, ওয়াই অক্ষ বরাবর 0। এরপরে টির মান যখন 90 ডিগ্রি 90 বসাইছি, তাহলে বিন্দু আমাদের কি হচ্ছে? 0 আর -1 এখানে আসতেছে। এরপরে আমাদের কি টির মান যখন পাই বসাইছি, এক্স এর মান -2, তার মানে এখানে আসতেছে। এরপরে যখন 270 বসাচ্ছি তখন আমাদের বিন্দু উপরের দিকে চলে যাচ্ছে, এই যে। তাহলে এটা আমাদের কি বেশি উপরে দিয়ে দিচ্ছে, এটা এখানে হবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি হলো? উপবৃত্ত হলো, যদিও পারফেক্ট হয়েছে। ও তেরি ব্যাপক পারফেক্ট হয়েছে। আচ্ছা যাই হোক, পারফেক্ট হয়েছে একদম আমাদের। তাহলে বিন্দুগুলো দিয়ে দাও। 2, 0, 0, -1। এরপরে কি হয়েছে? -2, 0, -0, 0,1। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের বৃত্তের উপবৃত্তের ঘূর্ণনটা কীভাবে হচ্ছে? এদিক থেকে হচ্ছে না, এদিকে যাচ্ছে না, এরকমভাবেই তো ঘুরতেছে। যখন টির মান আস্তে আস্তে 0 থেকে বৃদ্ধি করা হচ্ছে, তখন ঘূর্ণনটা কী হচ্ছে? ঘড়ির কাঁটার দিকে হচ্ছে ঘূর্ণনটা, বুঝছো? এর আগের বৃত্তর ওইটা হবে হচ্ছে তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হবে, ওইটার দিকটা দেখানোর কথা মনে হয়, নোট থেকে দেখলে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে কি বললাম? তাহলে এটা নির্ণয় করার পরে এইভাবে বিন্দুগুলো বসাই দিবা। এরপর চিহ্ন কীভাবে দিবা? 0-র পর থেকে বৃদ্ধি করার পর চিহ্ন যেদিক যাবে সেদিক দিয়ে দিবা, শেষ কাজ। আর বাংলা কথাগুলো নোট দেখে লিখবা। আশা করি বুঝছো। তাহলে আমাদের বৃত্ত গেল, সরল রেখা গেল, উপবৃত্ত গেল, একটা পরাবৃত্ত দেখাই আসো। আচ্ছা, কি বললাম? আমাদের সরল রেখা গেল, বৃত্ত গেল, উপবৃত্ত গেল, পরাবৃত্তকে কেন বাদ দিব? পরাবৃত্তটা দেখো তাহলে। আচ্ছা, আগেই বলে দিলাম যে এটা পরাবৃত্তের ভেক্টর সমীকরণ। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের পরামিতিক সমীকরণটা নির্ণয় করো। x = t², y = 2t। পরামিতিক সমীকরণ শেষ। এরপর কি? কার্তেশীয় সমীকরণ। এটা একটু ব্যতিক্রম, দেখাচ্ছে কোথায় ব্যতিক্রম। কার্তেশীয় সমীকরণে যাওয়ার জন্য আমাদের টিকে সিঙ্গেল রাখতে হবে। তাহলে t = y/2। তাহলে এই টির মান এখানে বসাই দাও। তাহলে x = কি হচ্ছে? y/2 হোল স্কোয়ার। আমরা জাস্ট এই যে t = y/2 পাইছি, এইটা এখানে বসাই দিছি। বসানোর পর এইটা আসছে, বা x = y²/4, বা y² = 4
এক্স। এটা কি উপবৃত্ত হইল না, সরি পরাবৃত্ত হইল না? হইল তো, তাই না? হ্যাঁ, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য না, উপকেন্দ্র কত বলো? উপকেন্দ্র কত? উপকেন্দ্র হচ্ছে তোমার এ কমা শূন্য হয় না? উপকেন্দ্র তো এ কমা শূন্য হয়। কোথায় এ কমা শূন্য হয়? ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এই সমীকরণের উপকেন্দ্র এ কমা শূন্য। তাহলে এই সমীকরণে এর মান কত? 1। তাহলে উপকেন্দ্র কত হবে? 1,0 হবে। আশা করি বুঝতে পারতো। উপকেন্দ্র যদি 1,0 হয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি? 4ax, এর মান কত? 1। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হয়ে গেল ওইটা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ 4a। হ্যাঁ, মডুলাস অফ 4a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? 4 হবে। ঠিক আছে, গেল। এখন 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 এইটা দেখেই বলো। হ্যাঁ, এই উপকেন্দ্র দেখে বলো, এইটা যে কি, হ্যাঁ পরাবৃত্তের যে হচ্ছে মুখ আছে, অর্থাৎ পরাবৃত্ত তো দুইটা, একটা ওয়াই অক্ষ বরাবর আর একটা আছে হচ্ছে এক্স অক্ষ বরাবর। এখন এই উপকেন্দ্র দেখে বলো, এই পরাবৃত্তর চিত্রটা এক্স অক্ষ বরাবর হবে না ওয়াই অক্ষ বরাবর হবে? এক্স অক্ষ না ওয়াই অক্ষ? বোঝা যাচ্ছে? বুঝ আছে, তার মানে এক্স অক্ষ বরাবর হবে এখানে। তাহলে চিত্রটা কি হবে আমাদের? এক্স অক্ষ বরাবর হবে। শেষ। ওয়াই অক্ষ, এক্স অক্ষ। এখানে ব্যতিক্রমটা কি? এখানে টির মানটা লাগে না, তুমি তোমার ইচ্ছা মতো বসাই দেবা। জাস্ট এখানে উপকেন্দ্রের মানটা লাগে কত? 1,0। শেষ। তো মোটামুটি আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যতগুলা ভেক্টর ফাংশন দিতে পারে, সরল রেখা, উপবৃত্ত, পরাবৃত্ত, বৃত্ত, এই চারটাই দিতে পারে। এই চারটা আমাদের কমপ্লিট দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এখন আসলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি হয়? আচ্ছা, এই ভেক্টর ফাংশনটা দেখো, আই ক্যাপ কস টি, জে ক্যাপ সাইন টি, ও সরি এখানে কে ক্যাপ হবে, 2k ক্যাপ। এইটার আই ক্যাপ আর জে ক্যাপের দিকে লক্ষ্য করো, কে ক্যাপ পরে। আই ক্যাপ আর জে ক্যাপের দিকে লক্ষ্য করে দেখো তো কি হয়। এটা বৃত্তের সমীকরণ আসতেছে না এখান থেকে? এটা কি বৃত্ত বৃত্ত গন্ধ করছে না? একটু নিঃশ্বাস নাও, জ্বরে একটা শ্বাস নাও, দেখো এটাকে কি কীরকম লাগে, কীরকম কিসের গন্ধের মতন লাগে? বৃত্তের মতন লাগে না? তাহলে এইটা দ্বারা বৃত্ত বোঝাচ্ছে, আর এইটা দ্বারা কি বোঝাচ্ছে পরে দেখতেছি। প্রথম কাজ কি? পরামিতিক সমীকরণ নিতে হবে। তাহলে কি এক্স ইকুয়ালস টু কস টি, ওয়াই ইকুয়ালস টু সাইন টি, জেড ইকুয়ালস টু 2। আচ্ছা, এখন কথা হইলো এই জেড যদি না থাকতো তাহলে আমরা সুন্দর করে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর একটা বৃত্ত আঁকাই দিতাম, তাহলে আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যেত। কিন্তু এখানে জেড থাকার জন্য আমাদের এক্সট্রা কাহিনী করতে হবে। কাহিনীটা হলো, আগে দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় লেখচিত্রটা কেমন হয়, অক্ষগুলো কেমন হয় দেখো। এটাই তো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার অক্ষ, তাই না? যেখানে এইটা কি ওয়াই অক্ষ, আর এইটা কি এক্স অক্ষ, আর এইটা কি জেড অক্ষ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় জেড অক্ষে অলওয়েজ উচ্চতা বোঝায়। কি বললাম? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় জেড অক্ষে কি বোঝায়? অলওয়েজ উচ্চতা বোঝায়। তাহলে এইটা 2 দ্বারা কি বোঝাচ্ছে? উচ্চতা বোঝাচ্ছে। তাহলে এক্স আর ওয়াই অক্ষে কী হবে? একটা বৃত্ত হবে। শুধু বৃত্তটাকে কি একটু চ্যাপ্টা করে দেবো আমরা, এখানে একটু এখানে চ্যাপ্টা করে দেব। তাহলে কারণ এখানে উচ্চতা আছে, উচ্চতা না থাকলে চ্যাপ্টা করে না দিলেও চলতো। তাহলে এখানে আমরা বৃত্তটাকে কি করলাম? একটু চ্যাপ্টা করে দিলাম। এখন হয়ে গেছে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষের কাজ শেষ। এখন কি জেড অক্ষের জন্য কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমাদের 2 একক উচ্চতা লাগবে। তাহলে ধরো 2 একক এখানে, তাহলে এখানে একটা নিচেরটার মতন শেপ দিতে হবে। যাই হোক, হয়েছে। হ্যাঁ, এরপরে এইটাকে পূরণ করে দেবো। শেষ। এইটা দ্বারা আমাদের বোঝাচ্ছে সিলিন্ডার আকৃতির ভেক্টর সমীকরণ। এইটা বুঝতে পারতো? সিলিন্ডার আকৃতির ভেক্টর সমীকরণ এইটা কীভাবে বুঝলাম? এক্স আর ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে? বৃত্ত বোঝাচ্ছে। জেড থাকার জন্য উচ্চতা বোঝাচ্ছে। বৃত্তকে চ্যাপ্টা করে উচ্চতা করে দিলেই সিলিন্ডার আকৃতি হয়ে যাবে। তাহলে এখানে তোমরা নোটে অনেকগুলো বাংলা ইম্পর্টেন্ট লেখা আছে, যে অর্থাৎ পরীক্ষায় যেভাবে লিখবা, এটা তো আমি বুঝাই দিলাম যে কীভাবে কী হইলো।
আর এইটার তাহলে দিক কোন দিকে হবে, যেহেতু ভেক্টর রাশির মান দিক দুইটাই আছে, এটার দিক কোন দিকে হবে, জেডকে দেখো, জেডের মান কি পজিটিভ, আর পজিটিভ হলে কি ঘড়ির কাঁটার বিপরীতমুখী। এরকম বৃত্ত, সিলিন্ডার আকৃতি পড়া বৃত্ত এগুলোর ক্ষেত্রে পজিটিভ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তার মানে এই দিকে ঘুরবে বিষয়টা। এটাই তো ঘড়ির কাঁটার বিপরীত। হ্যাঁ, তাহলে কি এটা হবে আমাদের চিত্র, আর দিক কোন দিকে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কেন হইল, +2 থাকার কারণে। এখানে যদি -2 থাকতো তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতো। একদম ইজি এইটা, আশা করি বুঝছো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তো আমাদের এইটার মাধ্যমে টাইপ 4 কমপ্লিট হয়ে গেল। টাইপ 4-এ মূলত আসে, বেশিরভাগ ক্ষেত্রে আসবে, যদি আসে তাহলে সরল রেখা অথবা বৃত্ত দ্বারাই আসবে। মাঝে মধ্যে একটু কঠিন করতে চাইলে পরাবৃত্ত আর উপবৃত্ত দিবে, আর বেশি কঠিন করতে চাইলে এই টাইপের ম্যাথ দিবে, অর্থাৎ এইরকম ম্যাথ দিবে। বুঝতে পারছো? তো টাইপ 4 কমপ্লিট। দেখা হচ্ছে টাইপ 5-এর ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।